আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই আজকের এই জেনারেল ম্যাথের এমসিকিউ সিরিজের পার্ট 2। যদি বলি, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের আমি এমসিকিউ এর যে উত্তরপত্র আমি যদিবা তোমাদের বোর্ডে আমি লিখে দিয়েছি, তথাপিও তোমাদের সামনে যদি শিওর সাকসেস টেস্ট পেপার থাকে বা নবদূত বা পাঞ্জেরি বা যে কোনো প্রকাশনী তোমার টেস্ট পেপার যদি তোমরা দেখো, সেই ক্ষেত্রে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় হবিগঞ্জের প্রথম প্রশ্নটি আছে, নিচের কোনটি মূলদ সংখ্যা? লক্ষ্য করো, প্রথম প্রশ্নটা আছে √5, নিঃসন্দেহে এটি অম্লদ সংখ্যা। এরপরে আছে 8 এর ঘনমূল দেয়া আছে, তাহলে আমরা 2³ আর ঘনমূল করলে 1/3, এটি একটি পূর্ণ সংখ্যা, এটি মূলদ হওয়ার সম্ভাবনা বেশি। এরপর গ আছে 16 এর ঘনমূল, অবশ্যই এটি অম্লদ সংখ্যা। এরপর আছে 32 এর ঘনমূল, এটিও কিন্তু অম্লদ সংখ্যা। তাহলে 1 এর খ হবে আমাদের সঠিক আনসার, যেটা আমি বোর্ডে লিখেছি। এরপরে লক্ষ্য করো, দেওয়া আছে 2 নম্বর প্রশ্ন, এ সেট সমান এ বি সি। 2 নম্বর প্রশ্নটা আছে এ সেট ইকুয়ালস টু দেয়া আছে, দেখো a, b, c, আর বি সেট দেয়া আছে c, d। বি সেট দেয়া আছে c, d দেওয়া আছে। আমাদের বলেছে পাওয়ার অফ a মাইনাস b এর উপাদান সংখ্যা কত? পাওয়ার অফ a মাইনাস b। তাহলে আমরা এখান থেকে a সেট থেকে যদি b সেট বাদ দিই, শুধুমাত্র আমরা দেখতে পাবো c সদস্যটি বাদ যাবে, তাহলে আমাদের থাকবে a, b। তাহলে p অফ a বলতে এখানে 2 টু দা n কে যদি সমর্থন করে, তাহলে n বলতে এখানে 2 আছে, তাহলে আমাদের এখানে আমরা পাচ্ছি কিন্তু দেখো 4। ওকে, সেই ক্ষেত্রে 2 এর ঘ হবে আনসার, 2 এর ঘ এখানে আছে 4। এরপর লেখা আছে log 1 এর মান কোনটি হবে? আমরা জানি log 1 এর মান 0। 4 নম্বর প্রশ্ন আছে নিচের কোন সংখ্যার, অর্থাৎ 3 এর কয়ে দেখবা, 3 এর কয়ে 0 দেয়া আছে। 4 নম্বর প্রশ্ন আছে কোন সংখ্যার বৈজ্ঞানিক রূপ a * 10 টু দা n, অর্থাৎ 4 নম্বর প্রশ্নটা তোমরা একটু খেয়াল করো, বৈজ্ঞানিক রূপ বলছে কোন সংখ্যাটি বৈজ্ঞানিক রূপ। আমরা জানি এর শর্ত হবে 1 এর সমান অথবা 1 থেকে বড়, মাস্ট বি 10 থেকে ছোট হতে হবে, এর কন্ডিশন। এখানে 4 এর ঘয়ে দেখো, তোমরা দেখতে পাবে 1 লেস ইকুয়াল a লেস 10। তোমরা 4 এর ঘ যদি আমি এখানে লিখেছি, তোমরা একটু মিলিয়ে নিতে পারো। 5 নম্বর প্রশ্নটি দিয়েছে কয়টি উপাত্ত দেয়া থাকলে সামান্তরিক আঁকা যাবে? অষ্টম শ্রেণীতে বা তোমাদের চতুর্ভুজ সংক্রান্ত যে সম্পাদ্য আছে, তোমরা জানো একটি সম্পাদ্য আঁকার জন্য 5টি অনন্য উপাত্তের প্রয়োজন, কিন্তু এখানে বলেছে সামান্তরিক। সামান্তরিকের বিপরীত বাহুগুলো আমরা জানি পরস্পর সমান, আর 2টি সন্নিহিত বাহু অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ 3টি উপাত্ত আমাদের জানা থাকলে আমরা একটি সামান্তরিক আঁকতে পারবো। 5 এর খ হবে 3, এখানে আমি 5 এর খ লিখেছি 3। এরপরে দেখো কোন বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি কি হবে? এটি বৃত্ত সংক্রান্ত যে উপপাদ্য। এখানে বৃত্তের ভিতরে তুমি যদি কোনো একটি সামান্তরিক আঁকো, মাস্ট বি একটি আয়ত হবে। এখানে গ আছে আয়ত, কারণ আমরা জানি বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কিন্তু আমরা জানি 180 ডিগ্রি। ওকে, এটা দিয়ে যদি আমরা মুভ করি বা মেন বইয়ে দেখবে লেখা আছে বৃত্ত অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়ত। এরপরে 7 নম্বর যে প্রশ্নটি আছে, 7 নম্বর প্রশ্নটি মূলত 2.2 এর তোমার ফাংশনের ম্যাথ দেওয়া আছে। এ সেটের সদস্য দেওয়া আছে 0, 1, 2, 3 এবং আমাদের বিশেষ করে আর যে সম্পর্ক, আর সম্পর্ক দেওয়া আছে x, y such that, লক্ষ্য করো আমাদের দেওয়া আছে x belongs to a, y belongs to a দেওয়া আছে এবং শর্ত দেওয়া আছে x equals to y equals to, শর্ত দেওয়া আছে y equals to x plus 1। তাহলে আমাদের এই ডোমেন অর্থাৎ a সেটের যে সদস্য, আমরা যদি এখানে 0 বসাই, আমরা 0 বসালে আমরা পাচ্ছি 1, y এর মান আমরা কিন্তু এখানে x এর মান 1 বসালে আমরা y এর মান 1 পাচ্ছি, এখানে 1 আছে। যেহেতু এখানে বলেছি x belongs to a, y belongs to a, তাহলে আমরা y এর মান কিন্তু আমরা এখানে 1 পাচ্ছি। 0 বসালে 1 বসালে আমরা 2 পাবো, এখানে 2 দেয়া আছে, 2 বসালে আমরা 3 পাবো, কিন্তু 3 বসালে আমাদের হয়ে যাবে y এর মান আমাদের 4, যা আমাদের এই নির্দিষ্ট এ সেটে 4 নেই। তাহলে তোমরা খেয়াল করো 7 এর খ হবে 0, 1, 2। আমাদের চেয়েছে এই অন্যের ডোমেন কত, তাহলে ডোমেন অ্যাকচুয়ালি যদি বলা হয় x এর মান আমরা 0, 1, 2 এই তিনটি উপাদান বসালেই কিন্তু আমরা
এক্স অর্থাৎ ওয়াই এর মান আমরা বা এ সেটের যে সদস্য আছে 0 1 2 বসালে আমরা 1 2 3 পাচ্ছি, 4 হবে না। এরপরে আসো দেখো 8 নম্বর প্রশ্নটি দেয়া আছে 2x² - 1 সমান 0 হলে, 8 নম্বর প্রশ্ন দেয়া আছে 2x² - 1 সমান 0 হলে এটি যদি x² + bx + c এর সাথে কম্পেয়ার করা হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে b নাই, অর্থাৎ b এর মান এখানে 0 হবে। 8 এর খ দেখো আছে, 8 এর খ এখানে b এর মান 0 হবে। এরপরে 9 নম্বর প্রশ্নটি দেওয়া আছে পরিসীমা দেওয়া থাকলে কোনটি আঁকা সম্ভব। আমরা জানি কোনো বর্গের যদি পরিসীমা দেওয়া থাকে, বর্গের এই পরিসীমাকে সমান 4 ভাগে ভাগ করে নিবা, বর্গের প্রতিটি কোণ সমকোণ, তাহলে এটা আনসার হবে বর্গক্ষেত্র। 9 এর ঘ আছে এখানে, উত্তর তোমরা দেখো 9 এর ঘ দেওয়া আছে। ওকে, 10 নম্বর প্রশ্নটি তোমরা একটু যদি দেখো, সেই ক্ষেত্রে 10 নম্বর প্রশ্ন দেয়া আছে দুইটি সংখ্যার অনুপাত। এটি অনুপাতের অঙ্ক, অর্থাৎ 11.2 অনুশীলনে দুইটি সংখ্যার অনুপাত দেয়া আছে 2:3, দুইটি সংখ্যা, তাহলে একটি সংখ্যা x আর অপর সংখ্যা 3x হলে এদের গসাগু আমরা জানি 2x এবং 3x এর গসাগু হবে অবশ্যই x, এবং প্রশ্ন মতে x সমান আমাদের দেয়া আছে গসাগু দেয়া আছে 4। আমাদের বলেছে বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে বৃহত্তম সংখ্যা 3 4 12 হবে। আমরা দেখতে পাচ্ছি 10 এর গ আছে 12, এখানে 10 এর গ আমরা 12 লিখতে পারবো। এরপরে দেখো 11 নম্বর যে প্রশ্নটি আছে, 11 নম্বর প্রশ্নটি মূলত বহুপদী সমাপ্তি সূচক আমাদের প্রশ্ন আছে। আমাদের এখানে দেয়া আছে a + b হোল কিউব সমান 27 এবং ab সমান দেয়া আছে আমাদের 0। তাহলে আমাদের বলেছে a + b সমান 3 রোমান সংখ্যার 1। অবশ্যই আমরা যদি এটিকে বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো দেখো যে a - b অর্থাৎ a + b সমান আমরা পেয়ে যাব 27 এর ঘনমূল করলে আমরা অতি সহজে 3 পাবো, তাহলে রোমান সংখ্যার 1 হবে। এরপরে 2 নম্বর দেয়া আছে, দেখো 2 নম্বর দেয়া আছে a³ b + ab³ সমান আমাদের দেওয়া আছে কিন্তু 5। লক্ষণীয় বিষয় ab সমান আমাদের কিন্তু 0 আছে, তাহলে আমরা এটিকে যদি একটু ভাঙতে চাই সেক্ষেত্রে ab এর মান 0 আছে, তাহলে 0 সমান কখনো 5 হবে না। তাহলে মূলত এখানে 2 নম্বর প্রশ্নের আনসার হবে না, তাহলে আমাদের মূলত আনসার যেটা হবে 1 এবং 2, 1 এবং 3। 3 এ কিন্তু a³ + b³ সমান 27 দেয়া আছে, কারণ আমরা এটিকে যদি ভাঙি বা এখানে যেহেতু 2 নম্বর আনসার হবে না, সেই ক্ষেত্রে 1 এ আছে 1 ও 2, 2 তো হবে না, 2 ক্ষয়ে আছে 2 ও 3, এটাও হবে না, গয়ে আছে 1 ও 3, তাহলে গ হবে 1 ও 3। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনুরোধ করব বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন তোমরা মিনিমাম 2টা আনসার বের করলে, আরেকটি আনসার যদি না হয়, যেমন এখানে 2 নম্বর আনসারটি হবে না, সেই ক্ষেত্রে 1 2 হবে না, 2 3 ও হবে না, 1 2 3 তো হবে না, এখানে আছে 1 ও 3, তাহলে আমাদের আনসার হবে 1 ও 3। এরপরে দেখো সেটের আমাদের ভেন চিত্রের একটি ম্যাথ এখানে দেওয়া আছে। ভেন চিত্রে তারা যেটি প্রকাশ করেছে যে এখানে আমাদের মূলত 12 এবং 13 নম্বর প্রশ্নের আনসারের জন্য একটি ভেন চিত্র তারা দিয়েছে, দিয়ে আমাদের কয়টি এলাকা দেখিয়েছে, এ সেট আর এখানে বি সেট, এখানে p1, এটা দেয়া আছে p2, এটি দেয়া আছে p3, এটি দেয়া আছে p4। এটি মূলত হায়ার ম্যাথ, এটি সার্বিক সেট দেওয়া আছে। আমাদের বলেছে উপরের চিত্রে ও বি দুইটি সেট, আমরা দেখতে পাচ্ছি দুইটি সেট, ভেন চিত্রে p1 p2 p3 p4 সেটগুলো বিভক্ত করেছে। আমাদের বলেছে 12 নম্বর প্রশ্নটি a ইন্টারসেক্ট b এর মান নিচ, a ইন্টারসেক্ট b এর মান নিচের নিশ্চিত সেট দ্বারা বোঝায়। তাহলে a ইন্টারসেক্ট b যদি করা হয় তাহলে আমাদের p3 হবে, সরি এখানে p2 হবে। আমাদের ক্ষয় আছে p2, অবশ্যই 12 খ হবে, আমরা দেখতে পাচ্ছি p2 হবে। 13 নম্বর বলেছে p4 দ্বারা নিচের কোনটি নির্দেশ করে। p4 বলতে আমরা যেটা পাবো a এবং b যদি ইউনিয়ন করি, এটা করে যদি সার্বিক সেট থেকে আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাবো a ইউনিয়ন b পূরক সেট, অর্থাৎ আমরা a এবং b ইউনিয়ন করে টোটাল সার্বিক সেট থেকে বাদ দিলে আমরা এটি মূলত পাবো p4। তাহলে আমরা 13 নম্বর প্রশ্নের আনসার কিন্তু পাবো p4 দ্বারা নিচের কোনটি নির্দেশ করে, তাহলে p4 দ্বারা নিচের অ্যাকচুয়ালি a ইউনিয়ন b প্রাইম আমাদের নির্দেশ করে। সার্বিক সেট থেকে আমাদের a এবং b এর ইউনিয়ন আমরা যদি বিয়োগ করি। এরপরে দেখো 14 নম্বর আছে, 14 নম্বর প্রশ্নটা তোমরা একটু খেয়াল করো। আমাদের 13 নম্বর প্রশ্নের আনসার আমি বোর্ডে লিখেছি, দেখো ঘ
ঘ আমরা দেখতে পাচ্ছি। এরপরে দেখো 14 নম্বর প্রশ্ন আছে log 3 প্লাস log 9 প্লাস log 27 প্লাস ডট ডট ডট। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলেছে ধারাটির সপ্তম পদ কত হবে। তাহলে সপ্তম পদ যদি হয় তাহলে আমরা এটা কি লিখতে পারি log 3, এখানে আমরা লিখতে পারি 2 log 3, আমরা এখানে লিখতে পারি 3 log আমরা 3 লিখতে পারি। তাহলে 1 2 3, তাহলে এখানে সপ্তম পদ অ্যাকচুয়ালি হবে 7 log 3। আমাদের log 3 এখানে ঠিক থাকছে। তাহলে আমাদের 14 নম্বর आंसर হবে খ 7 log 3। 14 নম্বরে 7 log 3 আছে। এরপরে 15 নম্বর যে ম্যাথটি আছে এটি মূলত ত্রিকোণমিতির ম্যাথ। ত্রিকোণমিতির ম্যাথটা আমাদের 10 অনুশীলনী থেকে। ত্রিকোণমিতিতে একটি চিত্র দেওয়া আছে যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ এখানে দেওয়া আছে। 15 নম্বরটা একটু দেখো, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ আছে যেখানে সি কোণটি 90 ডিগ্রি, এটা বি, আমরা এটি 60 ডিগ্রি দেখতে পাচ্ছি। আমাদের বলেছে এটা সমান কত এবং দৈর্ঘ্য দেওয়া আছে দেখো 10 মিটার। ওকে, 10 মিটার দেওয়া আছে। খুঁটির দৈর্ঘ্য কত? তাহলে এখানে আমরা চিত্রে যেহেতু 60 ডিগ্রি দেওয়া আছে বি কোণের মান, আর বি কোণের মানের সাপেক্ষে বিপরীত বাহুকে আমরা লম্ব বলবো। তাহলে লম্ব বাই ভূমি, এখান থেকে আমরা বলতে পারবো tan 60 ডিগ্রি সমান আমরা বলতে পারবো। এখানে লাঠির উচ্চতা চেয়েছে, এখানে 10 মিটার থাকলো, tan 60 মান জানে √3, তাহলে এসি সমান আড়াআড়ি গুণ করলে 10√3 হবে। তাহলে তোমরা 15 খ নম্বর প্রশ্নটা এখানে আছে দেখো, 15 খ 10√3 হবে। এরপরে 16 নম্বর যে প্রশ্নটি আছে এটি লক্ষ্য করো। রুবেল বলল একজন স্টুডেন্টকে কম্পেয়ার করিয়েছে এখানে দুইটি ত্রিভুজ সর্বসম হলে তারা সদৃশকোণী। অবশ্যই সদৃশকোণী ত্রিভুজ, আমাদের দুইটি ত্রিভুজ সর্বসম হলে এটি সদৃশকোণী অবশ্যই হবে। ওকে, এটি রাইট আছে। সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। অবশ্য 14 অধ্যায়ে আমরা পারি, বা যারা এই ক্লাসটি দেখছো হায়ার ম্যাথের স্টুডেন্ট তাদের কাছে তো এটি একেবারে সিম্পল যে দুইটি ত্রিভুজ সদৃশকোণী হলে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। তাছাড়াও 14 অধ্যায় নিয়ে তোমাদের অনেকের ভয় থাকে, পিথাগোরাসের উপপাদ্য সদৃশকোণী ত্রিভুজ দিয়ে প্রমাণ করলে এটি আরেকটু ক্লিয়ার হবে। তাহলে 16 1 হবে 2 হবে। 3 নম্বর দেওয়া আছে দুইটি চতুর্ভুজ সদৃশকোণী হলে তারা পরস্পর সদৃশ। আমরা চতুর্ভুজ ক্ষেত্রে আমরা জানি 14 অধ্যায়ে দেখেছি যে দুইটি বহুভুজ যদি তাদের ধারাবাহিকভাবে কোণগুলো যদি সমান হয় তাহলে আমাদের বহুভুজ বা চতুর্ভুজ সদৃশকোণী হবে। এখানে কিন্তু বলেছে দুইটি চতুর্ভুজ সদৃশকোণী হলে তারা পরস্পর সদৃশ, এটি কিন্তু মিথ্যা। মূলত আমাদের হবে 16 1 ও 2 রোমান সংখ্যা, এখানে ক আছে 1 ও 2, তাহলে 16 আমরা ক দেখতে পাচ্ছি। ওকে, 17 নম্বর যে ম্যাথটি আছে আমরা জানি বৃত্তের প্রতিসমতার মাত্রা অসীম। এই ক্ষেত্রে বলেছে আমরা জানি বৃত্তের প্রতিসাম্য রেখা অসংখ্য, অর্ধবৃত্তের প্রতিসাম্য রেখা কয়টি? তাহলে অর্ধবৃত্ত যদি বলি, এই যদি আমাদের বৃত্ত হয়, আমাদের যদি এটা একটা অর্ধবৃত্ত হয়, এখানে অর্ধবৃত্তের একটি রেখা আছে। ওকে ওকে, এখানে তাহলে অর্ধবৃত্তের প্রতিসাম্য রেখা হবে একটি। তোমাদের 17 খ এখানে দেওয়া আছে দেখো, 17 খ অর্ধবৃত্তের রেখা আমাদের একটি হবে। এরপরে যেটা খুবই ইম্পর্টেন্ট 18 নম্বর একটি ম্যাথ, খুবই 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 ইম্পর্টেন্ট, লেখা আছে কোন বৃত্তের অসংখ্য ব্যাসার্ধ x হতে x প্লাস y করা হলে, কোন বৃত্তের অসংখ্য ব্যাসার্ধ, আমরা যদি এখানে দেখি এখানে অসংখ্য ব্যাসার্ধ আছে, অসংখ্য ব্যাসার্ধ এর বলা আছে x হতে আমাদের x প্লাস y পর্যন্ত যদি বাড়ানো হয়, কোন বৃত্তের অসংখ্য ব্যাসার্ধ x হতে x প্লাস y করা হলে বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? তাহলে x হতে x প্লাস y বাড়ানো অর্থ হচ্ছে x প্লাস y থেকে আমরা x বাদ দিয়ে দিব, তাহলে আমরা পাচ্ছি শুধু y। আর বলা হচ্ছে যে x কিন্তু ব্যাসার্ধ, x কিন্তু এটি ব্যাসার্ধ, আমরা যে ব্যাসার্ধ পেলাম এটিও কিন্তু আমরা একটি ব্যাসার্ধ পেলাম যতটুকু আমরা বৃদ্ধি করেছি। এখন আমরা জানি বৃত্তের বৃহত্তম যে জ্যা এটি কিন্তু একটি ব্যাস। তাহলে কোন একটি বৃত্তের ব্যাস যদি হতে হয় তাহলে ব্যাসার্ধকে আমরা যখনই 2 দ্বারা গুণ করব তখন 2y হবে, আর এই 2টা হবে বৃহত্তম জ্যা, যেটা তোমরা অষ্টম শ্রেণী থেকে জেনে এসেছো। বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলে। 18 নম্বর প্রশ্নটি বলেছে কোন বৃত্তের অসংখ্য ব্যাসার্ধ x হতে x প্লাস y করা হলে বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কি পরিমাণ
বৃদ্ধি পাবে, তাহলে 2y পরিমাণ বৃদ্ধি পাবে। এখানে 18 খ তোমরা দেখবে 2y আছে। এরপরে আছে sec 0 ডিগ্রি মান কত আমরা জানি sec থিটা সমান 1/cos থিটা, আর cos থিটার মান আমরা জানি cos 0 এর মান কিন্তু 1, তাহলে 1/1 সমান 1 হবে। 19 এর ক হবে आंसर। এরপরে লক্ষ্য করো একটি মিনারের উচ্চতা 20 মিটার এবং ছায়ার দৈর্ঘ্য 20 মিটার, অবনতি কোণের মান কত? এটি একদম সিম্পল একটি ম্যাথ, শুধুমাত্র অবনতি কোণ দিয়ে তোমাদের হয়তো একটু ঘাবড়ানোর জন্য প্রশ্নটা সেট করা হয়েছে, কিন্তু না, আমাদের 20 নম্বর ম্যাথ বলেছে একটি মিনারের উচ্চতা যা তার ছায়ার উচ্চতা তাই, এখানে শুধু বলেছে যে অবনতি কোণ বলতে আমরা কিভাবে পাবো, এখানে যে কোণটি হবে এখানেও সেই কোণটি হবে, এটি 45 ডিগ্রি হবে, অবশ্যই এটি 45 ডিগ্রি হবে। কারণ কি, এটি যদি 20 মিটার দেওয়া আছে, এটিও 20 মিটার দেওয়া আছে, এটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার কারণে এটি 40 হলে এটি 45 ডিগ্রি হবে। আমাদের 20 নম্বরের आंसर হবে, দেখো ক্ষয় আছে 45, 20 এ কিন্তু খ উল্লেখ করা আছে। এরপরে 21 নম্বর যে এমসিকিউটা আছে এটি মূলত তোমরা দেখবে ষষ্ঠ অধ্যায়ের উপপাদ্যের সমতল জ্যামিতিতে সরল রেখাও সমতল কমা জগৎ সেটের উপর সেট। অবশ্যই এটি সরলরেখা, আমরা বিন্দু সমন্বয়ে আমরা একটি সরলরেখা পাই, এটি অবশ্যই জগৎ সেটের উপর সেট হবে। সরলরেখা সমতলের উপর সেট, সমতলে আমরা এই একটি সমতল, এখানে যদি একটা রেখা টানা হয় তাহলে কোটি 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 বিন্দু সমতলে অবস্থান করছে, অবশ্যই সরলরেখা আমাদের ওই সমতলের অবশ্যই উপর সেট হবে। জগৎ সকল বিন্দুর সেট, এই পৃথিবী এই মহাবিশ্ব আমাদের তৈরি হয়েছে, আমরা জানি বিন্দুর চলা পথকে সেটা সরলরেখা বক্ররেখা যেটাই বলি না কেন, এই পৃথিবী একটি গোলাকার ভূখণ্ড, সমতল, উঁচু নিচু যেটা হয় না কেন সকল বিন্দু দ্বারাই তৈরি, যার কারণে আমাদের 21-এর 3 নম্বর রোমান সংখ্যার হবে বহুপদী সমাপ্তির সূচক প্রশ্নে, যে 21-এর গ আছে 1 2 3। এরপরে লক্ষ্য করো 22 নম্বর যে গাণিতিক সমস্যাটা, এটি মূলত 3.5 অনুশীলনী অর্থাৎ চক্রবৃদ্ধির ম্যাথ। এটি এখানে লেখা আছে মুনাফার হার 4%, মূলধন 600 টাকা, সময় আমাদের দেয়া আছে n সমান, তাহলে এখানে মুনাফার হার দেয়া আছে 4%, মুনাফা দেয়া আছে 4%, এখানে আসলটা দেয়া আছে একটু খেয়াল করো 600 টাকা দেয়া আছে, আমাদের আসল 600 টাকা, n সমান দেয়া আছে 4 বছর। আমাদের সিএসএ যেটা একটু খেয়াল করো সরল মুনাফায় মুনাফা সহ মূলধন কত, তাহলে মুনাফা মূলধন আমরা জানি a সমান p ইনটু 1 প্লাস n r, তাহলে আমরা p সমান পাচ্ছি 600, এখানে 1 প্লাস 4 ইনটু 4% মানে 0.04, আমরা যদি এটি গুণ করি ক্যালকুলেশন করি তাহলে অবশ্যই আমরা একটু দেখে নিই আমাদের ক্যালকুলেশন কত হতে পারে। 1 যোগ 0.4 গুণ 1 যোগ 0.04 গুণ 4 গুণ আমরা 600 দেখতে পাচ্ছি, তাহলে আমাদের 696 হবে। তোমরা দেখো টেস্ট পেপারে 22-এর ঘ আছে 696 টাকা, আমাদের বলেছে মুনাফার হার 4%, আসল টাকা দেয়া আছে 600, সময় দেয়া আছে 4 বছর, বলেছে সরল মুনাফায় মুনাফা সহ মূলধন কত হবে, অর্থাৎ মুনাফা আসল চেয়েছে এর মান, এটি হবে 696 টাকা, 696 টাকা আমাদের आंसर হবে। ওকে, 22 নম্বর যে গাণিতিক সমস্যা। এরপরে আমরা দেখি 23 নম্বর গাণিতিক সমস্যা যেটি দেয়া আছে। 23 নম্বর গাণিতিক সমস্যাতে দেয়া আছে যে চক্রবৃদ্ধি মুনাফা কত, আমরা জানি সরল মুনাফার চক্রবৃদ্ধি, তাহলে চক্রবৃদ্ধি মুনাফাকে আমরা আইসি দ্বারা প্রকাশ করতে পারি, সি মাইনাস পি দিব, সি বলতে আমরা জানি পি ইনটু 1 প্লাস আর হোল টু দা n মাইনাস পি, আমরা যদি পি কমন নিই তাহলে 1 প্লাস আর বলতে আমরা 0.4 পাচ্ছি, আর n বলতে 4 বছর মাইনাস 1, আমরা যদি এটি ক্যালকুলেশন করি 600, তাহলে আমরা এখানে কি পেতে পারি আমরা একটু দেখে নিই। আমরা লিখব 1.04 যেটা পাচ্ছি বিয়োগ 1, এই রেজাল্টকে আমরা যদি 600 দ্বারা গুণ করি আমরা পেয়ে যাচ্ছি, দেখো এটির ক্যালকুলেশন যদি দেখো
এটি ক্যালকুলেশন করলে আমরা যে রেজাল্ট পাবো এটি মূলত 101.915। এখানে আমরা দেখতে পাচ্ছি 101.915 টাকা দেওয়া আছে অলরেডি। ওকে, এখানে আমরা যে ক্যালকুলেশনটা পাবো এই ক্যালকুলেশন আমরা একবারে যদি এখানে তোমাদের এটি দেখাতে থাকি তাহলে আমরা পাচ্ছি 101.914। ওকে, তাহলে 23 নম্বর আমাদের যে গাণিতিক সমস্যাটা আছে গাণিতিক সমস্যার সমাধান আমরা দেখতে পাচ্ছি। এরপরে লেখা আছে 24 নম্বর গাণিতিক সমস্যা। এটি মূলত 11.2 অনুশীলনের অনুপাতের ম্যাথ। যে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 গ্রাম বলেছে। 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন কত কিলোগ্রাম? তাহলে এটাকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি, 7 গ্রামকে 1000 দ্বারা ভাগ করলে আমরা পাবো 0.0001 এত আমাদের কেজি এখানে বলেছে, আমাদের এত কেজি আমরা পাবো, অর্থাৎ কিলোগ্রাম বা 24 আমাদের গয়ে দেখতে পাচ্ছি 0.007 তাহলে 24 আমরা গ এখানে লিখেছি 24 গ উত্তরপত্র ডানে দেওয়া আছে, তারপর আমি একটু মিলিয়ে দিচ্ছি। 25 নম্বর দেওয়া আছে কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা কত? এটি একদম হুবহু বইয়ের ম্যাথ। এটি 11.2 অনুশীলনীতে এটি হবে 70%। এটি তোমরা ম্যাথটা দেখলে বুঝতে পারবে। এরপর 26 নম্বর প্রশ্ন আছে নিচের কোনটি বিচ্ছিন্ন চলক? এটি অবশ্যই মনে রাখতে হবে। বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলকের ব্যাপার আছে। আমরা জানি বিচ্ছিন্ন চলক বলতে আমরা ডিসকন্টিনিউয়াস আমরা এখানে ভেরিয়েবল যেটা বলি। বিচ্ছিন্ন চলক মূলত হবে জনসংখ্যা। এখানে বয়স, এটি খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। বিচ্ছিন্ন চলক মূলত জনসংখ্যা। জনসংখ্যাকে কখনো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না, এটি অ্যাকচুয়ালি একটি পূর্ণ সংখ্যা। 27 নম্বর বলেছে কোন লেখ অঙ্কনের জন্য প্রকৃত নিম্নসীমা নির্ণয় করতে হয়। কোন লেখ অঙ্কন করার জন্য? আয়তলেখ। অবশ্যই আয়তলেখ, পায়চিত্র, অজীব রেখা, লেখচিত্র। আয়তলেখ আঁকার জন্য আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী তৈরি করে নিতে হয়, সেক্ষেত্রে প্রকৃত নিম্নসীমা পাওয়া যায়। এরপরে তাহলে 27 ক এখানে লেখা আছে, 27 ক হবে আমাদের আনসার। 28 নম্বর আমাদের 28 নম্বর ম্যাথটি আমাদের একটি বর্গ প্রথমে এঁকে নেওয়া হয়েছে 28 নম্বর ম্যাথে। এই বর্গের ভিতরে আবার লক্ষ্য করো আরেকটি বর্গ এভাবে আঁকা হয়েছে। ওকে, তা আমরা জানি এখানে প্রশ্ন আছে জ্যামিতিক চিত্রটির প্রতিসমতার মাত্রা। আমরা এই বর্গের প্রতিসমতার মাত্রা অবশ্যই আমরা পাবো। আনুভূমিক আয়নার সাপেক্ষে প্রতিসম, অর্থাৎ ভূমি বরাবর যদি অর্ধেক আমরা আয়নাতে রাখি তাহলে এদিকে যতটুকু দেখা যাবে, আমরা অনুভূমিক যদি ব্যবহার করি এই প্রতিসম সেটা দেখা যাবে। 3 নম্বর দেয়া আছে রোমান সংখ্যা। এটি বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন যে উলম্ব আয়নার সাপেক্ষে প্রতিসম। আমরা যদি উলম্ব আকারে যদি এভাবে আয়নার অর্ধেক সাইড যদি দেখানো যায়, এই অর্ধেক এই অর্ধেক দেখা যাবে সমানভাবে, তাহলে 28 নম্বর প্রশ্নের আনসার রোমান সংখ্যার 1 2 3 হবে, অর্থাৎ 28 এর গ হবে। 29 নম্বর ম্যাথটি মূলত 12.1 অর্থাৎ 2 চলক বিশিষ্ট সরল সহসমীকরণের বলেছে যে a1x তোমরা একটু খেয়াল করো 29 নম্বর a1x প্লাস i1y সমান c1, আর এখানে বলেছে a2x প্লাস i2y সমান c2। ওকে, এই দুটি সমীকরণ বলছে সমীকরণ জোটটির কোন শর্তে পরস্পর নির্ভরশীল। আমরা জানি পরস্পর নির্ভরশীল এবং সামঞ্জস্য হবে যদি x এর চলকের অনুপাত, y এর চলকের অনুপাত ও ধ্রুবকের চলকের অনুপাত পরস্পর সমান হয়। এই শর্তে আমরা জানি দুটি সমীকরণ জোটের কোনো সমাধান পাওয়া যাবে না, সামঞ্জস্য এবং আমরা নির্ভরশীল পাবো। এখানে লিখেছে কোন শর্তে পরস্পর নির্ভরশীল, তাহলে 29 এর ঘ হবে, অর্থাৎ তিনটা পরস্পর সমান হবে। এরপর 30 নম্বর যে প্রশ্নটি আছে দেখো, 30 নম্বর প্রশ্ন মূলত তোমরা যদি একটু দেখো চিত্রের মাধ্যমে এটি দেখানো হয়েছে। 30 নম্বর প্রশ্নটি এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, তোমরা যদি একটু খেয়াল করো। এখানে প্রাথমিক অবস্থায় আমাদের একটি ই অর্থাৎ এ বি সি ডি যদি আমরা এইভাবে একটি আয়ত আঁকি, তারপরে এখানে একটি লম্ব নেওয়া হয়েছে এভাবে করে, তারপরে এখান থেকে একটি আয়ত আঁকা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এ
বি সি ডি, এটা আমরা পাচ্ছি ই, আর এটি পাচ্ছি আমরা এফ। ওকে, উপরের চিত্রে ত্রিভুজ ক্ষেত্র এবিসি এবং ত্রিভুজ ক্ষেত্র এখানে ত্রিভুজ উপরের ক্ষেত্রে বলেছে ত্রিভুজ ক্ষেত্র এবিসি ও ত্রিভুজ ক্ষেত্র বিডিসি, এবিসি এবং বিডিসি। অবশ্যই আমরা জানি যে দুইটি ত্রিভুজ যদি একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থান করে তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে, এক নম্বর অবশ্যই হবে। এরপর বলেছে এখানে বিডিসি, তাহলে বিডিসি যদি বলি এটা যদি আমরা যোগ করি তাহলে এবিসি ত্রিভুজ রোমান সংখ্যার 1 বলেছে, এবিসি ত্রিভুজ ক্ষেত্র আর বিডিসি ত্রিভুজ ক্ষেত্র অবশ্যই সমান হবে। রোমান সংখ্যা 2 বলেছে যে ত্রিভুজ ক্ষেত্র বিডিসি সমান ক্ষেত্র বিসিএফই, বিসিএফই অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্র এ বিসিডি। আমরা জানি এটি 15 অধ্যায়ের, আমি তোমাদের এই ক্লাস আপলোড করেছি যে একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত সকল ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে সেই ক্ষেত্রে বিসিডি এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল অবশ্যই বিসিএফই টোটাল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে। এটি অর্ধেক দেওয়া নেই, অতএব এটি ভুল, এটি নেওয়া যাবে না। এরপরে বলা হয়েছে এবিসিডি, এবিসিডি এর ক্ষেত্রের ক্ষেত্রফল বিসিএফই, বিসিএফই এই একটি ক্ষেত্রে পরস্পর সমান হবে, কারণ এই দুটি ক্ষেত্রে একই ভূমি কত বিসি এর উপর অবস্থিত, সুতরাং একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত সকল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সকল সামান্তরিকের সমান হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 30 এর রোমান সংখ্যার 1 ও 2 হবে, অর্থাৎ 2 নম্বর যেহেতু হবে না সেক্ষেত্রে রোমান সংখ্যার যদি 1 ও 2 কয় আছে এটি নেওয়া যাবে না, কয় আছে 2 ও 3 এটি নেওয়া যাবে না, গ হবে আনসার 1 ও 3। আমরা দেখতে পাচ্ছি এটার আনসার হবে 1 ও 3, যেটা 30 এর আমরা গ দেখতে পাচ্ছি। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে এই প্রশ্নটি আসলে অনেকটাই তোমাদের কাছে হয়তো সহজ লেগেছে। আমি চেষ্টা করব, এর আগে তোমাদের একটি সিরিজ দিয়েছিলাম এটি ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে, ওটি আসলে একটু ক্রিটিক্যাল টাইপের এমসিকিউ ছিল। আমি জেনারেল ম্যাথের তোমরা লক্ষ্য করবে যে এমসিকিউ গুলোর আমি আনসারগুলো সাইডে লিখেও দিয়েছি, তাছাড়াও আমি 30টা এমসিকিউ কিভাবে সঠিক হবে এটি তোমাদের সামনে তুলে ধরেছি। তোমাদের অনুরোধ করব, যেহেতু তোমাদের সামনে একেবারে সন্নিকটে তোমাদের এসএসসি পরীক্ষা, তোমরা কন্টিনিউয়াসলি প্রতিদিন অন্ততপক্ষে টেস্ট পেপারগুলো প্র্যাকটিস করবে। প্রতিদিন হায়ার ম্যাথ জেনারেল ম্যাথের টেস্ট পেপার তোমরা প্র্যাকটিস এমনভাবে করবে যাতে 30 মিনিটে তোমরা পারো, এবং আমাদেরও বিশ্বাস তোমরা 5টি বা 7টি যদি এমসিকিউ প্র্যাকটিস করো সেই ক্ষেত্রে দেখবা 30 মিনিটের অনেক কম সময়ে তোমরা এমসিকিউ আনসার করতে পারবে। এর পরবর্তীতে আমি অন্য যে কোনো একটি জেলা স্কুল বা ক্যাডেট কলেজ বা খুব ইম্পর্টেন্ট একটি স্কুল নিয়ে হাজির হব। এই শুভকামনায় আজকের এই ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।